আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আবারও চলে আসলাম আমি তোমাদের সামনে নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে। তো ইতিমধ্যেই তোমরা যারা রেগুলার আমাদের ক্লাসগুলো দেখছো, তোমরা জানো যে আমরা অলরেডি দুইটা চ্যাপ্টার ফিজিক্সের শেষ করেছি। একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে বল। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো বিগত ক্লাসের ন্যায় এই ক্লাসগুলোতেও তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করো এবং বাসায় প্র্যাকটিস করো, তো আমি আশাবাদী যে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা প্রথমে শুরু করি। তো দেখো, আমি প্রথমে কয়েকটা টপিক লিখছি যে কি কি টপিক আসলে তোমাদের বইয়ে আছে এবং কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে চেষ্টা করা হবে যতটুকু সম্ভব শেষ করার জন্য। নর্মালি আমি দুইটা ক্লাস নিয়ে থাকি একটা চ্যাপ্টার শেষ করতে। তো আজকেও এরকমই চিন্তাভাবনা যে প্রথমে যতটুকু সম্ভব চেষ্টা করব যে শেষ করার জন্য। এর পরের দিন আমি বাকিটুকু শেষ করে এরপরে আমরা এমসিকিউ, রিটেন, শর্ট কোশ্চেন এগুলো কিভাবে আসে তা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, চ্যাপ্টারের নামটাই কি? কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কাজ জিনিসটা কি। আমরা তো বাস্তবিক দিক থেকে চিন্তা করি যে আমরা কাজ বলতে কি বুঝি। কোনো একটা আমরা বলি না যে অমুকে এই কাজটা করতেছে, তমুকে এই কাজটা করতেছে। কাজ বলতে আমরা নর্মালি যা বুঝি ফিজিক্সে আসলে কাজ সেটা না। ধরো তোমাকে যদি একটা উদাহরণ দিই, তোমার বাসার দারোয়ান সারা রাত একটা কি বলা যায় একটা টুলের উপরে বসে সারা রাত বাড়ি পাহারা দিল। আরেকজন ধরো তুমি নিজেই ধরো তুমি রাতের বেলা তুমি কি বলা যায় তোমার ছাদে হুদাই দৌড়াদৌড়ি করলা। তো দেখো, একজন লোক কি করছে, বসে বসে বাড়ি পাহারা দিল, আরেকজন কি তুমি কি করতেছো, তুমি দৌড়াদৌড়ি করতেছো। তো এদের মধ্যে কে আসলে কাজ করছে বলো তো? যেই লোকটা সারা রাত বাড়ি পাহারা দিল সে, নাকি না যে তোমার হুদাই দৌড়াদৌড়ি করতেছে সে? ফিজিক্সের ভাষায় যে কিনা দৌড়াদৌড়ি করতেছে সেই মূলত কাজ করছে, আর যে বসে আছে সে মূলত কাজ করে নাই। বিষয়টা কি খুব পিকুলিয়ার লাগতেছে, তাই তো? তো এটাই আমরা আজকে দেখব যে কাজ আসলে ফিজিক্সের ভাষায় কাজ বলতে আমরা আসলে কি বুঝি, এটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, কাজ মানে হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, বল জিনিসটা কি এটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি। তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর যদি সরণ ঘটে সেক্ষেত্রে সেটাকে কাজ বলবো। তাহলে দেখো এখানে মূল কনসেপ্টটা কি, বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি সেক্ষেত্রে কি বলের দিকে যদি সরণ ঘটে সেক্ষেত্রে কি হবে, কাজ হবে। অর্থাৎ ধরো একজন লোক টুলের মধ্যে বসে আছে, সে টুলের মধ্যে বসে বসে সে বাড়ি পাহারা দিচ্ছে। নর্মালি তো সে একটা বিশাল ভালো একটা কাজ করতেছে, কিন্তু তার কি আসলে বল প্রয়োগের ফলে কোনো দিকে স্মরণ ঘটছে? সে কি চুপচাপ বসেই আছে? তো ফিজিক্সের ভাষায় সে কাজ করতেছে না। আরেকজন লোক ধরো কি করতেছে, রাস্তার মধ্যে সে দৌড়াচ্ছে। দেখো সে কি করতেছে, বল প্রয়োগের ফলেই তো সে কি করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না? এই যে তার কি করতেছে, স্মরণ ঘটতেছে। এই যে স্মরণ ঘটতেছে এর ফলে সেই লোকটা কি করতেছে, মূলত ফিজিক্সের ভাষায় তার দ্বারা কাজ সম্পাদিত হচ্ছে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার যে বল প্রয়োগ করলে বলের দিকে যদি স্মরণ ঘটে সেটাকে আমরা কি বলবো, কাজ বলবো। যদি স্মরণ না ঘটে সেটাকে আমরা কি বলবো, কাজ বলবো না। তো এই বিষয়টা তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত যে কাজ জিনিসটা কি। তো এবার আসলে দেখবো যে কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়। নর্মালি কাজ এর ইংলিশ কি, ওয়ার্ককে নর্মালি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, আমি কি বলছিলাম, বল প্রয়োগ করলে বলের দিকে সরণ যদি ঘটে, অর্থাৎ এফ হচ্ছে বল এবং সেই দিকে যতটুকু সরণ ঘটছে তার গুণফলটাকে আমরা বলবো হচ্ছে কাজ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটাই কি মূলত কাজের সূত্র, যেখানে ডাব্লিউ প্রকাশ করতেছে কাজ, এফ প্রকাশ করতেছে হচ্ছে বল এবং এস প্রকাশ করছে যে বলের দিকে সরণ। এই হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এবং ডাব্লিউ এর একক হচ্ছে জুল। ডাব্লিউ এর একক, কাজের একক জুল, এটা মাথায় রাখবা, এটা খুবই কমন প্রশ্ন। কাজের একক কি, জুল। শক্তির একক কি, এরপরে ক্ষমতার একক কি, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো কাজের একক জুল। কাজের মাত্রা কি, মাত্রা কিভাবে নির্ণয় করে, এটা তো বিগত প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি দেখানো হচ্ছে, তাও আবার দেখায়। এফ ইজ ইকুয়াল টু কি, এম এ, তাই না? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলে কি, এম এ এস।
এটা কি কেজি, এটা কি অ্যাক্সিলারেশন, আর এটা কি সরি এটা হচ্ছে মাস অ্যাক্সিলারেশন, এবং এটা কি ডিসপ্লেসমেন্ট। এম এর মাত্রা হবে এম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল স্কোয়ার পার টি স্কোয়ার হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি, যদি আমরা এভাবে কল্পনা করি, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। ভরের মাত্রা হচ্ছে এম, অ্যাক্সেলারেশনের মাত্রা কি, মাত্রা হবে হচ্ছে এল টি ইনভার্স 2, আর সরণ ডিসপ্লেসমেন্ট বা সরণের মাত্রা হচ্ছে এল। যদি তিনটা একসাথে গুণ করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আমার কাজের মাত্রা। তো এই যে এই কয়েকটা লাইন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা আসবে হচ্ছে যে কাজ কাকে বলে, এটা আসতে পারে। তোমার জিজ্ঞেস করতে পারে যে একজন মানুষ স্থির হয়ে বসে আছে, সে কি, তার দ্বারা কি কাজ সম্পন্ন হচ্ছে কিনা। ধরো একজন মানুষ ভিডিও গেম খেলতেছে, কিংবা ধরো একজন মানুষ কি করতেছে, বসে টিভি দেখতেছে, তার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে কিনা। অবশ্যই তার দ্বারা কি কাজ সম্পন্ন হচ্ছে না, কারণ বল প্রয়োগের মাধ্যমে তার স্মরণ ঘটতেছে না। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে হচ্ছে এই সূত্রটা। তো এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আসবে, যেগুলো আমরা দেখব আগামীতে। আর কাজের একক কি, কাজের একক জুল। কাজের মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এই তিন চারটা জিনিস তোমাদের আসতে পারে কাজ থেকে। তো এতটুকু আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা যাব হচ্ছে পরের টপিকটা, সেটা হচ্ছে শক্তি কি। ও আচ্ছা, এই জিনিসটা আমি লিখে রাখছিলাম, এটা পড়ানো হয় নাই। সেটা হচ্ছে যে দেখো, আমরা কি বলছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে, আমি যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে আমি বলবো হচ্ছে কাজ। অর্থাৎ ধরো আমি এই দিকে বল প্রয়োগ করছি, স্মরণও যদি এই দিকে বল প্রয়োগ করছি, স্মরণও যদি এই দিকে ঘটে, সেক্ষেত্রে এটা কী হবে, এটা কাজ হবে। এখন ধরো বল প্রয়োগ করছে এই দিকে, কিন্তু কোনো একটা কারণে স্মরণ এই দিকে ঘটলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও কাজ ঘটবে, কিন্তু সেটা কি বলের বিপরীত দিকে না। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, আগে কি লিখছিলাম এফ এস মানে প্লাস এস, এখন লিখবো হচ্ছে মাইনাস এস। কারণ কি, এফ যেদিকে, এসটা কি তার বিপরীত দিকে, লিখছি এফ মাইনাস এস। এফ মাইনাস এস মানে হচ্ছে তোমার মাইনাস এফ এস, অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ। নর্মালি আমি বল প্রয়োগ করলে যদি বলের দিকে যদি স্মরণ ঘটে তাহলে সেই কাজটাকে বলবো আমরা ধনাত্মক কাজ। আর যদি বল প্রয়োগ করলে বলের বিপরীত দিকে যদি স্মরণ ঘটে সেই কাজটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ। তো এইটুকুই মোটামুটি কাজের কনসেপ্ট, তোমাদের বই এইগুলোই আছে। জাস্ট এই সূত্রটাও একটু মাথায় রাখবে, এই সূত্র থেকে কয়েকটা ম্যাথ আগামীতে সামনে আমরা করব। তো এই ছিল কাজ। তো এখন আমরা চলে যাব হচ্ছে শক্তি জিনিসটা কি, শক্তি বা পাওয়ার। নর্মালি তো আমরা জানি যে শক্তি জিনিসটা আমরা বাস্তবিকভাবে যেভাবে কল্পনা করি ফিজিক্সের ভাষায় শক্তি আসলে সেটা না। ফিজিক্সের ভাষায় বলতেছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তো লিখে নিই, আচ্ছা শক্তিতে যাওয়ার আগে এই কাজ যেই টপিকটা আছে এখান থেকে একটা ম্যাথ করি। দেখো ম্যাথটা হচ্ছে এরকম, লেখা আছে যে তোমার ভর, এটা তোমাদের বই থেকেই তোলা, তোমার ভর 50 কেজি, 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং, আচ্ছা 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছ,
তুমি কি কাজ করেছো কিনা। যেখানে লেখা আছে প্রতি তলার উচ্চতা, তিন মিটার। তো প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে তোমার ভর দেওয়া আছে 50 কেজি, বলা হচ্ছে হলো যে তুমি 10তলা বিল্ডিং, ধরো একটা বিল্ডিং, দশতলা একটা বিল্ডিং, কি করতেছো তুমি? বিল্ডিং এর উপরে উঠতেছ, প্রতি তলার উচ্চতা হচ্ছে 3 মিটার করে। তুমি কি করছো? মূলত তোমার ভর 50 কেজি, তুমি এখান থেকে কি করতেছো? সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছো, এখানে উঠছো, 10তলা বিল্ডিং এর উপরে উঠছো। তো তুমি আসলে কি কাজ করতেছো কিনা, এটা হচ্ছে তোমার কি মেইন প্রশ্ন। দেখো, তুমি যখন তোমার ওজন, আচ্ছা তোমার ভর যদি 50 কেজি হয়, অভিকর্ষ ত্বরণ যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে তোমার ওজন কত? ওজন হবে হচ্ছে, আমরা তো জানি ওজনটা কত হবে, mg। 50 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু কত? 490 নিউটন। এটা হচ্ছে কি তোমার ওজন। এখন দেখো একটা বিষয়, যে তুমি যখন এই যে এখান থেকে উপরে উঠবা, তোমার ওজনটা কি করবে? তোমার ওজনটা নিচের দিকে ক্রিয়া করবে। তুমি একটা জিনিস মনে আছে, ওই যে পেন্ডুলামের সময় পড়াইছিলাম, যে একটা বস্তুকে যখন আমি ঝুলাই দিছি, এর ওজনটা কি বরাবর ক্রিয়া করবে? নিচ দিক খাড়াভাবে ক্রিয়া করবে, তাই না? তুমি যখন উপরে উঠতেছো, তোমার ওজনটা কি করবে? নিচের দিক বরাবর ক্রিয়া করবে, তাই তো? তো তোমার ওজন যদি ক্রিয়া করে, তাহলে তোমার ওজন তো চাইবে নিচের দিকে আসতে। তো তুমি যে উপরে উঠতেছো, এই ওজনের বিরুদ্ধে কি তোমার আরেকটা বল প্রয়োগ করা লাগতেছে, এই কারণে তো তুমি উপরে উঠতেছো, তাই না? তো ওজনের বিরুদ্ধে যে বলটা ক্রিয়া করতেছো, এটা আমরা ধরে নিচ্ছি এফ, এবং এফটা কি হবে? এফটা এই ডাব্লিউ এর সমান হবে। অর্থাৎ তুমি এই 10তলা উপরে যে উঠতেছো, সেক্ষেত্রে তোমার বল প্রয়োগ করা লাগতেছে তোমার মোট ওজনের সমান, এফ ইজ ইকুয়াল টু 490 নিউটন। বুঝতে পারছো বিষয়টা? তুমি যখন উপরে উঠবা কি করবা? তোমার ওজনটা নিচের দিকে তোমাকে নিয়ে যেতে চাইবে। তো উপরে উঠতে চাইলে তোমার কি করতে হবে? যে ওজনের সমান বল উপরে প্রয়োগ করতে হবে, সেই কারণেই তুমি উপরে উঠবা। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 490 নিউটন। এফ ইজ ইকুয়াল টু 490 নিউটন হয়, এবং 10তলা উচ্চতা, প্রতি তলা যদি 3 মিটার হয়, তাহলে 10তলা টোটাল কত মিটার হবে? 3 ইন্টু 10, এটা হচ্ছে এইচ। দেখো, আমরা নর্মালি অনুভূমিক বরাবর যেটারে এস ধরি, উলম্ব বরাবর সেটাকে কি ধরি? এইচ ধরি, তাই না? তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যদি ডাব্লিউ এখানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু যদি এফ এস হয়, সেখানে এস এর জায়গায় আমরা কি করব? এফ এইচ বসাবো, তাই তো? তো এফ এর মান কত দেওয়া আছে? 490। এইচ এর মান কত? 3 ইন্টু 10। অর্থাৎ এখানে টোটাল কত আসতেছে? টোটাল আসতেছে হচ্ছে 1470। ওয়ার্কের একক কি? জুল, তাহলে লিখে দিব জুল। এখন দেখো, এখানে আমরা জানি যে 1000 জুল সমান সমান হচ্ছে 1 কিলো জুল, ঠিক আছে? সো তোমার যদি এরকম 1000-এর উপরে চলে আসে, তাহলে এটাকে সুন্দর করে লিখে দেওয়া হচ্ছে 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে নিয়ে যাবা, 1.47 কিলো জুল। এই হচ্ছে তোমার দ্বারা কি? তোমার দ্বারা কৃত কাজ। তুমি যে উপরে উঠতেছো, তোমার দ্বারা কৃত কাজ হচ্ছে 1.47 কিলো জুল। আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। কি করছো মূলত এখানে? মূল কনসেপ্টটা কি ছিল? যে তুমি যখন 10তলা বেয়ে উপরে উঠছো, তোমার ওজন যতটুকু, তোমার ওজন এর সমান বল প্রয়োগ করা লাগছে। তো তুমি যে বল যদি জানো এবং কতটুকু উপরে উঠছো তা যদি জানো, দুটো গুণ করলে কি পাবা? তোমার কৃত কাজটা পেয়ে যাবা। তো এই ছিল তোমার এই ম্যাথটা, কাজের প্রথম একটা ম্যাথ করলাম। এবার আসো যে শক্তি কি, এটা একটু দেখি।
আচ্ছা, তো এখন দেখবো হচ্ছে যে শক্তি। নর্মালি শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো একটু সুন্দর করে যদি লিখি তাহলে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ দেখো তো মূলত কি আমরা যে কাজ জিনিসটা পড়ছি, এই কাজ করার যে সামর্থ্য এটাই হচ্ছে মূলত শক্তি, এটা আহামরি কোনো কিছু না। তো বস্তুটিকে আমরা কি করতেছি, কাজ কয় রকম দেখছিলাম, যে ধনাত্মক কাজ দেখছিলাম। ধনাত্মক কাজটা কি ছিল? ধনাত্মক কাজ ছিল যে যদি আমার বল যেদিকে প্রয়োগ করতেছি সরণ যদি সেদিকে ঘটে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি? বল যেদিকে ঘটতেছিল তার বিপরীত দিকে যেটা ঘটবে সেটাকে আমরা কি বলছিলাম, তার বিপরীত দিকে যদি সরণ ঘটে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজটা হচ্ছে মূলত যখন আমি শক্তি প্রয়োগ করব, শক্তি প্রয়োগে, শক্তি যখন আমি প্রয়োগ করতেছি বস্তুটিকে, যখন আমি শক্তি প্রয়োগ করতেছি তখন যেই কাজটা হবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। আর শক্তি যদি আমি সরিয়ে নেই, বস্তুর উপর যদি শক্তি সরিয়ে নেই তাহলে যেটা আসবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ঋণাত্মক কাজ। ঠিক আছে? তো শক্তিটা মূলত কি? শক্তি আর কিছুই না, সেটা হচ্ছে কি কাজ করার সামর্থ্য। আর কাজের একক আমরা কি পাইছিলাম? কাজের একক পাইছিলাম জুল, তাই না? কাজের একক জুল, শক্তির এককও জুল। ঠিক আছে? শক্তির এককও জুল এবং এদের মাত্রাও সেম, ml² T−2। ঠিক আছে? তো শক্তি থেকে তোমার এই কয়েকটা এমসিকিউ আসবে এবং শক্তির প্রকারভেদগুলো একটু পরে বলতেছি। তো এখানে কি করবা, যে শক্তি কাকে বলে এটা আসতে পারে, ধনাত্মক কাজ কখন সংগঠিত হবে, ঋণাত্মক কাজ কখন সংগঠিত হবে, শক্তি এর একক এবং মাত্রা এই নিয়ে আলোচনা করা হলো এবং এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। দেখো শক্তির বিভিন্ন রূপ নিয়ে আমরা এখন আলোচনা করব। এর মধ্যে দুইটা রূপ নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার একটা হলো গতিশক্তি। তো শক্তি জিনিসটা কি বুঝতে পারছো, যে কাজ করার সামর্থ্য শক্তি। শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। শক্তি হচ্ছে এনার্জি, হ্যাঁ, এনার্জি এতে প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা। ঠিক আছে? ই দ্বারা প্রকাশ করা হয়। এর এককও কাজের সেম আর মাত্রাও সেম। কাজের এককও জুল, শক্তির এককও জুল। কাজের এককও ml² T−2 আর শক্তির মাত্রাও কি ml² T−2। এই ছিল শক্তি। এখন আমি দেখব যে শক্তির বিভিন্ন রূপ। শক্তির রূপের মধ্যে কি কি দেখতেছি আমরা? গতিশক্তি এবং বিভব শক্তি। এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করবা বা যেগুলো প্রশ্ন আসবে ম্যাক্সিমামে তোমার গতিশক্তি বিভব শক্তি নিয়ে আসবে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু ভালো করে বুঝো, এখানের কনসেপ্টটা এবং
কি বলা যায়, সূত্রটা কিভাবে আসছে এটা একটু বোঝার ট্রাই করো, তা না হলে তোমার ম্যাথগুলো করতে কষ্ট হয়ে যাবে। আর এটা খুবই সিম্পল, একবার দেখলেই পারবা, আহামরি তেমন কিছু না। গতিশক্তি জিনিসটা কি? কোনো একটা বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয়, কোনো বস্তুকে গতিশীল করতে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি, একে ইংলিশে বলা হয় হচ্ছে কাইনেটিক। বানানটা একটু দেখি, KINETIC। হ্যাঁ, কাইনেটিক এনার্জি। কি বলতেছে, একটা বস্তু এখানে আছে, এটার গতিশীল করতে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটাই মূলত হচ্ছে গতি শক্তি। তো কাজ আর শক্তি দুটো কি একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো একটা বস্তুকে যদি গতিশীল করতে চাই, সেক্ষেত্রে আমি যেই পরিমাণ কাজ করবো সেটাই আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গতি শক্তি। এবার একটু দেখি যে বিভব শক্তিটা কি। আচ্ছা, গতিশক্তির সূত্রটা একটু আগে পড়ে নিই, এরপরে বিভব শক্তিতে যাচ্ছি। ধরো একটা বস্তু এখানে আছে, বস্তুর উপরে আমরা কি করছি, এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করার ফলে কি হয়েছে, বস্তুটা এস সরণ ঘটছে। কি করছি, বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করছি, এস সরণ ঘটছে। সেক্ষেত্রে বস্তুর কৃত কাজ কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস, তাই তো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটুক রাখলাম। এখন দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র যদি তোমরা পড়ে থাকো, আমি বলের চ্যাপ্টারে পড়াইছি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা পাইছিলাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ, মনে আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ পাইছিলাম, যে কি বল কাকে বলে, ভর এবং তার ত্বরণের গুণফলটাকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে বল, এফ ইজ ইকুয়াল টু এম এ। আর দুইটা সূত্র দেখো, একদম গতির প্রথম দিন আমি তোমাদের সাথে যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন আমি পড়াইছিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। আশা করি এতদিনে তোমার এই সূত্রগুলো একদম ঠুটস্থ আছে, কারণ এগুলো সূত্র একদম বেসিক, ফিজিক্সের একদম বেসিক সূত্র। এইগুলো সূত্র যদি তোমার মাথায় না থাকে তাহলে আসলে তুমি ফিজিক্সে বেশি ভালো কিছু করতে পারবা না। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কি ত্বরণ থেকে আসছিল, বলছিলাম না যে একদম ত্বরণ থেকে কি হয়, ত্বরণের সংজ্ঞা থেকে এই সূত্রটা একদম চলে আসে। তো এই যে দেখো কি আনছি আমি বলতেছি একটা বস্তু, স্থির বস্তুর উপর আমি কি করছি, বল প্রয়োগ করছি এফ বল প্রয়োগ করার ফলে কি হয়েছে, এস সরণ ঘটছে। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে। এখন এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি। তাহলে আমি লিখে ফেলি, এফ এর জায়গায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কি লিখলাম, আমি এম এ লিখলাম। আচ্ছা, এম এ লিখছি, ঠিক আছে। এম এ লেখার পরে এখন দেখো বস্তুটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় না, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, তাই তো। বস্তুটা একদম স্থির অবস্থায় ছিল। সেক্ষেত্রে আমি যদি এই এস এর জায়গায় যদি আমি এটা লিখতে চাই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, লিখলে কেউ কি মারবে আমারে? অবশ্যই না, কারণ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা জানি। এক্ষেত্রে ইউ এর মান কত, 0, তার মানে এইটুক বাদ, শুধু লিখবো হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, বুঝতেছো। জাস্ট কি করছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় বসাইছি এফ ইজ ইকুয়াল টু এম এ, এস এর জায়গায় বসাইতেছি হাফ এটি স্কোয়ার, তেমন কিছুই করি নাই, জাস্ট মান বসাইছি। আর এগুলো কোথায় পাইছি, এটা পাইছি গতি, এই দুইটাই কি পাইছি, গতি অধ্যায় থেকে, আর এটা পাইছি বল থেকে, ঠিক আছে, একদম বেসিক সূত্র। দেখো তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এম এ ইন্টু হাফ এটি স্কোয়ার, একে হাফ লিখলাম, হাফ ইন্টু এম এ গুণ করছি এ স্কোয়ার টি স্কোয়ার। দেখো তো ভি এই ক্ষেত্রে যদি বস্তুটার আদি বেগ যদি 0 হয় তাহলে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু কত হবে, এটি হবে না, এখানে ইউটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো ভি ইজ ইকুয়াল টু যদি এটি হয় তাহলে
এ স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসলে এটার উপরে স্কোয়ার করে দিলে কি হবে ভি এর উপরে স্কোয়ার চলে আসবে দেখো তো এখানে এইটা লেখা আছে না এ স্কোয়ার টি স্কোয়ার এ স্কোয়ার টি স্কোয়ারের জায়গায় যদি ভি স্কোয়ার লিখি অসুবিধা আছে ভি ইজ ইকুয়াল টু যদি এটি হয় তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে এ স্কোয়ার টি স্কোয়ার এটা লেখা যায় না অবশ্যই লেখা যায় হাফ এম বি স্কোয়ার এইটাই হচ্ছে মূলত গতিশক্তির মেইন সূত্র এই যে সূত্রটা এটা তুমি আজীবন দেখে যাওয়া ফিজিক্স নিয়ে যতদিন পড়বে এই সূত্রটা তোমার থাকবেই গতিশক্তি এবং বিভব শক্তির এই সূত্রটা তো হাফ এম বি স্কোয়ার আর গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি ই দ্বারা প্রকাশ করতেছি আর আমরা যেহেতু আমরা কি বলা যায় শক্তিকে ই দ্বারা প্রকাশ করতেছি আর শক্তি এখানে আমরা যেহেতু কাইনেটিক এনার্জি যেহেতু গতিশক্তি নিয়ে প্রকাশ করতে কথা বলতেছি সেক্ষেত্রে এর নিচে একটা ছোট্ট কে লাগাই দেব এটাকে আমরা কি বলতেছি এটা হচ্ছে কাইনেটিক এনার্জির প্রতীক ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এই সূত্রটা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে কোত্থেকে আসছে আশা করি তোমরা বুঝেছো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এখানে এফ এর মান বসাইছি এস এর মান বসাইছি এরপরে কি করেছি আমি ভি দ্বারা কনভার্ট করে দিছি সেক্ষেত্রে আমরা চলে আসছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার যেখানে এম মানে কি বস্তুর ভর আর ভি মানে কি ভি মানে হচ্ছে বস্তুর বেগ এই হচ্ছে তোমার গতিশক্তি ঠিক আছে এবার আসো বিভব শক্তিটাও একটু দেখে নেই এম ভি স্কোয়ার ঠিক আছে এবার কি বলতেছি বিভব শক্তি বিভব শক্তিটা হচ্ছে যে ধরো আমি ওই বস্তুটার কথা চিন্তা করি ওই বস্তুটারে কি করছি আমি গতিশীল করছিলাম না এই বস্তুটারে এইখান থেকে নিয়ে আমি এইখানে আনছি একটা বস্তুরে এইখান থেকে গিয়ে এইখানে যে আনছি আনার পরে এর ভিতরে যেই পরিমাণ শক্তি রিজার্ভ হয়েছে বা শক্তি জমা হয়েছে সেটাকে আমরা বলতেছি বিভব শক্তি একটু লিখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে বস্তুর মাঝে যে পরিমাণ শক্তি জমা হয় তাকে আমরা কি বলতেছি তাকে বিভব শক্তি বলতেছি ঠিক আছে মূল বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করি বিভব শক্তি দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয় বিভব শক্তিটার ইংলিশ হচ্ছে পটেনশিয়াল এনার্জি এটারে কি দ্বারা প্রকাশ করছিলাম ই কে দ্বারা প্রকাশ করছিলাম একে প্রকাশ করবো ইপি দ্বারা তাই ইপি ইজ ইকুয়াল টু কত এটা আমরা পরে দেখবো আগে একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করে গতিশক্তিটা মূলত কি ছিল একটা বস্তু এই বস্তুটাকে গতিশীল করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে বা যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাকে আমরা কি বলছি গতিশক্তি এটাকে গতিশীল করতে ঠিক আছে আর বিভব শক্তি হচ্ছে যে এই বস্তুটারে এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিলাম নেওয়ার পরে এই বস্তুর ভিতরে যেই পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিভব শক্তি বুঝতে পারছো যে গতিশীল করার সময় যে শক্তিটা সেটা হচ্ছে বিভব শক্তি এবং ওই বস্তুটার ভিতরে যেই পরিমাণ শক্তি জমা আছে সেটা হচ্ছে কি বিভব শক্তি দুইটার পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে কি তার মানে ধরো একটা জিনিস চিন্তা করো বস্তুটা যদি কোথাও লড়াচড়া করে না চুপচাপ বসে আছে সেই ক্ষেত্রে বস্তুর মধ্যে কি আছে গতিশক্তি কত
দেখো নর্মালি তুমি যদি বুঝে থাকো কনসেপ্টটা, একটা বস্তুর গতিশীল যখন আমি করব তখনই তার কি গতিশক্তি আসবে। তো বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এই বস্তুর উপরে শক্তি কোন শক্তিটা কাজ করতেছে? বিভব শক্তি কাজ করতে, গতিশক্তি আছে না। কেন নাই? কারণ ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যখন সে গতিশীল হবে, ভি বেগে গতিশীল হবে, তখনই তো এর একটা গতিশক্তি পাবো। তো এখানে ভি এর মান কত? 0। কিন্তু এর কি আছে? বিভব শক্তি আছে। কারণ আমি কি বলতেছি, বস্তুটা একটা অবস্থায় বসে আছে, এই অবস্থায় যখন বসে আছে তখন এর ভিতরে কি কাজ করতেছে? একটা শক্তি আছে, একটা শক্তি অলরেডি জমা আছে, সেই শক্তিটাই কি? বিভব শক্তি। বস্তুটা যখন গতিশীল হয়ে যাবে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? বস্তুটার মধ্যে গতিশক্তিও থাকবে এবং বিভব শক্তিও থাকবে। এটা নিয়ে আমরা আরেকটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করব। আগে আমরা এই সংজ্ঞাটা দেখি এবং সূত্রটা কোত্থেকে আসছে এটা দেখব। যখন আমরা ম্যাথ করব গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে অনেকগুলো ম্যাথ করব, তখন তোমাদের কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তুমি এখন জাস্ট বুঝো যে গতিশক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, এর সূত্রগুলো কোত্থেকে আসছে, এইটুক জাস্ট বুঝো, এরপর আমরা দেখতেছি। তো দেখো আমরা গতিশক্তি এর সূত্রটা কোথায় পাইছি আমরা দেখছি। এবার আসো যে বিভব শক্তি কখন কাজ করবে? যখন বস্তুরে আমরা কি করব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, তখনই কি করবে? তখন কি বস্তুর মধ্যে বিভব শক্তি কাজ করবে। ধরো একটা বস্তু এখানে পড়ে আছে, বস্তুটাকে এইচ উচ্চতায় আমি উঠাইলাম, সেক্ষেত্রে এর কাজ কত বলো তো? আমরা নর্মালি কাজ ইজ ইকুয়াল টু কত জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ এস। অ্যান্ড এইচ উচ্চতায় যেহেতু উঠাইছে, এস এর জায়গায় কী হয়ে যাবে? এইচ হয়ে যাবে, তাই তো? দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এইচ, এটা আমরা কোথায় পেয়েছি? কাজের সূত্র থেকে পাইছি। এখান থেকে আমি যখন এটা কি করতেছি, বস্তুটা তুলতেছি, তখন সে তার মধ্যে কি করতেছে? অবশ্যই অভিকর্ষ ত্বরণের কাজ করতেছে। সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কত হবে? এম এ হবে না এম জি হবে? অবশ্যই এম জি হবে, কারণ এটা কি উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত। তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এম জি, আর এইচ যা আছে তাই, এটাই হয়ে যাবে হচ্ছে তোমার ইপি। ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। বুঝতে পারছো সূত্রটা? এখান থেকে এই যে তখন আমরা কাবজাব করলাম, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে গতিশক্তি জিনিসটা কি? একটা বস্তুরে গতিশীল করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা কাজ করতে হয়, সেটা গতিশক্তি। আর বিভব শক্তি কি? কোনো একটা বস্তুরে এক জায়গা থেকে অন্য স্থানে নিলে তার ভিতরে যেই পরিমাণ শক্তি জমা হয়, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিভব শক্তি। আর ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার কীভাবে আসছে আমরা দেখলাম। এরপরে ইপি ইজ ইকুয়াল টু কত? এম জি এইচ কীভাবে আসছে আমরা দেখলাম। তো এই ছিল গতিশক্তি বিভব শক্তির বেসিক আলোচনা। এবার এর থেকে ম্যাথ করব, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এবং আগামী ক্লাসে যখন কোশ্চেন সলভগুলো দেখব, যে গাইড বই কিংবা সহায়িকা যে বইগুলো আছে কিংবা নিজের বুট বইয়েরও যখন কোশ্চেন সলভগুলো দেখব, তখন বিষয়গুলো আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। সূত্র পাইছিলাম কি কি? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে? এবং দেখো একটা বস্তুর মধ্যে কি কি শক্তি থাকে? গতিশক্তি থাকে এবং বিভব শক্তি থাকে। ঠিক আছে? তো একটা বস্তুর মধ্যে যখন গতিশক্তি এবং বিভব শক্তি থাকে, এদের যোগফল, এদের মোট শক্তিটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার টোটাল এনার্জি বা মোট শক্তি। ঠিক আছে? মোট শক্তি। বুঝতে পারছো যে একটা বস্তুর মধ্যে তোমার কি কি থাকে? গতিশক্তি এবং বিভব শক্তি থাকে, এবং এদের যোগফলটারে আমরা কি বলতেছি? মোট শক্তি বা টোটাল এনার্জি। বুঝছো? দেখো একটা ম্যাথ করি। মুছে ফেলি।
লেখা আছে হচ্ছে যে 10 কেজি ভরের স্থির বস্তুর উপর বস্তুর উপর 10 সেকেন্ড 10 সেকেন্ড ব্যাপী 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলো। কি করছে? 10 কেজি ভরের একটা স্থির বস্তু আছে, এই বস্তুর উপর কি করছে? এই বস্তুর উপর কি করছে? 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক আছে, 10 সেকেন্ড ব্যাপী। এখন তোমার প্রশ্ন জিজ্ঞেস করছে হচ্ছে যে বস্তুর গতিশক্তি কত? ভেরি সিম্পল। বি প্রশ্নটা বলতেছে যে 20 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত? ঠিক আছে, সি নাম্বারে বলতেছে হচ্ছে যে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তবে গতিশক্তি কত? দেখো, এই ম্যাথটা করলে গতিশক্তি রিলেটেড কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কি বলছে একটু বোঝার চেষ্টা করো। বলছে যে 10 কেজি ভরের, ধরো একটা বস্তু, এটার ভর হচ্ছে 10 কেজি, এর উপর কি করতেছি? এফ বল প্রয়োগ করতেছি, 10 নিউটন বল প্রয়োগ করতেছি। কত সেকেন্ড ব্যাপী? 10 সেকেন্ড ব্যাপী। ঠিক আছে, এখন বলতেছে যে বস্তুর গতিশক্তি কত। আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্রটা কি জানি? এ নাম্বার যদি যাই, ইকে ইজ ইকুয়াল টু কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? এখন একটু চিন্তা করো, আমার এম এর মান দেওয়া আছে সুন্দর করে, যে বস্তুটার ভর কত দেওয়া আছে, অ্যান্ড ভি এর মান যদি আমি না জানি তাইলে কি আমি এই অঙ্ক করতে পারবো, গতিশক্তি বের করতে পারবো? তার মানে আমার কি করতে হবে? ভি এর মান অবশ্যই নির্ণয় করতে হবে। অ্যান্ড ভি এর মান নির্ণয় করার জন্য আমার কিছু ক্লু দেওয়া আছে। প্রথম ক্লু হচ্ছে আমার দেওয়া আছে কি, এফ এর মান দেওয়া আছে। তুমি একটু দেখো তো, ভি এর মান যদি আমি নির্ণয় করতে চাই, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? বস্তুটা আছে কি স্থির অবস্থায়, তার মানে ভি ইজ ইকুয়াল টু এটি, ইউ এর কোনো বাতাস নাই এখানে, ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি এটি হয়, সেক্ষেত্রে আমরা যদি টি এর মান তো দেওয়া আছে 10 সেকেন্ড ব্যাপী, তাই কোনো ক্রমে যদি আমরা এর মান নির্ণয় করতে পারি তাহলে ভি এর মান নির্ণয় করতে পারবো। আর ভি এর মান নির্ণয় করতে পারলে ইকে এর মান নির্ণয় করতে পারবো। দেখো, আমার প্রথমে একটা ম্যাথ সলভ করতে হলে প্রথমে আমার দেখতে হবে আমার কি কি ক্লু দেওয়া আছে, এরপরে আমার অঙ্কটা সলভ করতে হলে কি কি লাগবে, এখন যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি কিভাবে আনতে পারি, এই 3টা জিনিস আমার মাথায় রেখে একটা ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমার দেওয়া আছে কি কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে এবং এফ এর মান দেওয়া আছে। আমার লাগবে হচ্ছে ইকে। ইকে বের করতে হলে আমার এম এর মান হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে। ভি এর মান আমার জানা নাই, তো ভি এর মান আমি নির্ণয় করতে চাইলে আমরা ভি এর মান জানি ভি ইজ ইকুয়াল টু এটি, সেক্ষেত্রে টি এর মান আছে, এ এর মান নাই, তার মানে আবার ভি এর মান নির্ণয় করতে চাইলে আমার এ এর মান লাগবে। এর মান নির্ণয় করা ভেরি সিম্পল, এফ ইজ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এফ বাই এম। এফ এর মান কত? এফ এর মানও 10, এর মানও এম এর মানও 10, তাহলে এর মান কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি যদি এর মান নির্ণয় করতে পারি, ভি এর মান নির্ণয় করা কোনো বিষয়, 1 ইন্টু টি, তাহলে 10 সেকেন্ডে ওই বস্তুটার বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড, তাই তো? সেক্ষেত্রে 10 সেকেন্ডে ওর গতিশক্তি কত? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সেক্ষেত্রে কত আসতেছে? ও সরি, এখানে 10 হবে, 500, আর শক্তির একক কি? জুল, 500 জুল আসতেছে। দেখো বিষয়টা বুঝছো কিনা? প্রথমে আমার নির্ণয় করতে হবে হচ্ছে
হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার মধ্যে ভি এর মান যেহেতু নাই, ভি এর মানের জন্য আমার এ এর মান লাগবে, আর এর মানটাও আমি বের করতে পারবো কীভাবে, এফ এর মান থেকে। এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর মানও জানা আছে, এফ এর মানও জানা আছে, সেক্ষেত্রে আমরা এ এর মান নির্ণয় করতে পারবো। এ এর মান বসাই দিয়ে আমরা কি করছি, ভি এর মান নির্ণয় করছি, এরপরে আমরা উত্তরটা বসায় দিছি, এই শেষ। দেখো এটা ছিল আমার প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি ছিল, বস্তুর গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তির কয় সেকেন্ড বরাবর, কয় সেকেন্ড ব্যাপী হয়েছে, 10 সেকেন্ড ব্যাপী। তুমি একটা জিনিস একটু চিন্তা করো, পরের প্রশ্নটা বলছে যে 20 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে। আমি এখানে দেখতেছি যে আমার টোটাল বল প্রয়োগ করা হয়েছে কত, 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর্যন্ত যদি বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আমার দেখো একটা বস্তুর উপর 10 সেকেন্ড পর্যন্ত আমি যদি বল প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বস্তুটার আমার ত্বরণ চেঞ্জ হবে। কিন্তু 10 সেকেন্ড পরে আমি যখন আর বল প্রয়োগ করলাম না, 10 সেকেন্ড পরে যদি এফ ইজ ইকুয়াল টু এম এ, যদি আমি আর কোনো বল প্রয়োগ না করি, তাহলে ত্বরণের মান কোনো চেঞ্জ হবে না। ত্বরণ যদি না থাকে, সেক্ষেত্রে বেগের মান কি হয় না, চেঞ্জ হয় না, ঠিক আছে না। অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে যদি আমার বল প্রয়োগ করা বন্ধ করে দেয়, সেই বস্তুর ত্বরণ চেঞ্জ হবে না, আর সেই বস্তুর ত্বরণ থাকবে না। আর ত্বরণ না থাকা মানে বেগ চেঞ্জ না হওয়া। অর্থাৎ 10 সেকেন্ড পরে যদি আমার বস্তুর বেগ ভি হয়ে থাকে, ভি যদি 10 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, 20 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে, 10 মিটার পার সেকেন্ডে হবে। কেন, কারণ 10 সেকেন্ড পরে আর বস্তুর উপর কি করা হয় নাই, বল প্রয়োগ করা হয় নাই, অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় নাই। বস্তুর বেগ 10 সেকেন্ডে যা ছিল 20 সেকেন্ডেও তাই থাকবে। কথা কি বুঝতে পারতেছ? তোমার প্রশ্ন জিজ্ঞেস করছিল যে 20 সেকেন্ড পর গতিশক্তি কত, আর 20 সেকেন্ড পর গতিশক্তি যদি নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে তোমার 20 সেকেন্ড পর বস্তুর বেগ কত সেটা তোমার জানতে হবে। আর বস্তুর বেগ 20 সেকেন্ড পর কত হবে, 10 মিটার পার সেকেন্ডে হবে। কেন, কারণ 10 সেকেন্ডের পর থেকে আর কোনো প্রকার বল প্রয়োগ করা হয় নাই, তার মানে বেগটা আর চেঞ্জ হবে না। এটাই হচ্ছে তোমার মূলত বি এর আনসার। বি এর আনসারটা কি, যে যেহেতু বি এর আনসারটা এইভাবে লিখবো, তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, জাস্ট আমি বুঝিয়ে দিতেছি আর কি। বি এর আনসার হবে হচ্ছে যে যেহেতু 10 সেকেন্ড এর পর বস্তুর উপরে আর কোনো বল প্রয়োগ করা হয় নাই, সেক্ষেত্রে বস্তুর কোনো ত্বরণ 10 সেকেন্ড পর বস্তুর কোনো ত্বরণ থাকবে না। আর বস্তুর ত্বরণ থাকা না মানে হচ্ছে বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ 10 সেকেন্ড পর বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে 20 সেকেন্ড পরও বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ডে হবে। আর যেহেতু বস্তুর বেগ চেঞ্জ হয় নাই, সেহেতু বস্তুর গতি শক্তিটাও কি হবে না, চেঞ্জ হবে না। অর্থাৎ 10 সেকেন্ড পরে যদি বস্তুর গতিশক্তি 500 জুল থাকে, 20 সেকেন্ড পরও বস্তুর গতিশক্তি কত, 500 জুলই হবে। তাহলে এটাই হচ্ছে তোমার বি এর আনসার। বি এর আনসারটা কি, যে বস্তুর গতিশক্তি কত, 500 জুল। কেন হয়েছে বুঝতে পারছো? আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। তো দুইটা ম্যাথ দেখলাম, এবার হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারে তোমাকে অলরেডি বলে দিছে কি, 3 নাম্বারে তোমাকে বলে দিছে যে ধরো 10 সেকেন্ড না 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে। প্রথমে তোমার মেইন কি বলা যায়, উদ্দীপকে বলা ছিল যে 10 সেকেন্ড পর্যন্ত তোমার বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু পরে এখন বলতেছে যে না, ধরে নাও যে 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে গতিশক্তি কত হবে। সেম বিষয়, আগে যা করছি তাই। এখন কি করব, টি এর জায়গায় জাস্ট আমি বসাই দিব হচ্ছে 20। তাহলে আমরা কি করব, গতিশক্তি নির্ণয়ের সূত্র ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভি এর মান নির্ণয় করবো, ভি ইজ ইকুয়াল টু এটি, এর মান নাই, এর মান নির্ণয় করবো, এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। অর্থাৎ এগুলো তো আমার জানাই আছে, একদম প্রথমে জানা আছে। যদি থাকে তাহলে ভি এর মান কত, ভি এর মান হবে হচ্ছে 1 ইন্টু টি এর মান কত, এক্ষেত্রে টি এর মান হচ্ছে 20 সেকেন্ড, তো 20 ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড যদি হয়, মানটা জাস্ট আমি বসায় দিব, 10 ইন্টু 20 স্কোয়ার। আনসার কত আসবে দেখি, আনসার তোমরা ক্যালকুলেটরে করবা, আনসার আসতেছে হচ্ছে তোমার 2000 জুল।
বুঝতে পারছো? তো যদি 10 সেকেন্ড পর্যন্ত যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কত ছিল আমার 500 জুল। যদি 20 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমার কত হয়ে গেল গতিশক্তিটা 2000 জুল। এই ছিল তোমার একটা ম্যাথ। গতিশক্তির আরেকটা ম্যাথ করি নাকি বিভব শক্তি কি ছিল ভুলে গেছো? বিভব শক্তির ম্যাথ করবো, গতিশক্তির আরেকটা করে নিই, এরপরে বিভব শক্তিতে যায়। আশা করি মনে আছে তোমার বিভব শক্তিটা কি ছিল, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এটা নিয়ে করবো, একটু পরে করবো, মনে রাখো, ভুলে যায় না। দেখো প্রশ্ন তোমার এরকমও আসতে পারে। দেখো প্রশ্নটা কত সুন্দর। 10 কেজি ভরের 10 কেজি ভরের একটি বস্তুকে বল প্রয়োগ গতিশীল করলে তার বেগ, তার গতিশক্তি হবে হচ্ছে 80 জুল হয়। হ্যাঁ, বলতেছে যে বস্তুর বেগ কত। কি বলতেছে মূলত যে 10 কেজি ভরের একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে কি করা হয়, তার গতিশক্তি 80 জুল। অর্থাৎ এখানে কি কি ক্লু দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এম এর মান কত 10 কেজি, ই এর মান অর্থাৎ ই কে এর মান দেওয়া আছে কত 80 জুল, উল্টা দেওয়া আছে। এতদিন আমরা কি করছি, প্রথম ম্যাথটাতে কি করছি, ই কে এর মান বের করছি, কিন্তু এবারে ই কে এর মান অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, চাচ্ছে কি ভি, বেগ। তাহলে আমরা সূত্রটা জানি কি, ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো? এক্ষেত্রে আমার লাগবে কত, হাফ এম ভি স্কোয়ার, এখানে কি হবে 2 ই বাই এম। এটাই না? দেখো তো কি করছি, জাস্ট পক্ষান্তর করেছি, কারণ এখন তো আমার ই লাগবে না, লাগবে ভি। সেক্ষেত্রে আমি এখানে মানটা বসায় দিই, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু ই এর মান কত 80, এর মান কত এত, তাহলে রুট 16 ইজ ইকুয়াল টু 4, ভি ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো নাকি? দেখো দ্রুত করলাম, আশা করি এই সিম্পল অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝবে, এই কারণে এত দ্রুতই আমি করার চেষ্টা করতেছি। জাস্ট কি করছি, ই এর মান দেওয়া আছে, মানটা বসাইছি, এম এর মান দেওয়া আছে, মান বসাইছি, ভি এর মান নির্ণয় করতে হবে। তো এটা তো খুবই সিম্পল। এই টাইপের অঙ্কগুলো তোমাদের এমসিকিউতে বেশি আসতে পারে। আমার মনে হয় না যে সৃজনশীলে তোমার এত ছোট অঙ্ক দিতেও পারে, বাট এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তো এইগুলা গতিশক্তির কয়েকটা ম্যাথ করলাম, আরও করব, কিন্তু এখন আপাতত বিভব শক্তি নিয়ে একটু দেখি। দেখো এখানে একটা ম্যাথ, গতিশক্তি এবং বিভব শক্তি দুইটার কনসেপ্ট দিয়েই করা, দুইটাই আছে এখানে। পাঁচ কেজি ভরের বস্তুকে বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়লে কোন উচ্চতায় বিভব শক্তি
গতি শক্তির সমান হবে। দেখো প্রশ্নটা কি ছিল, যে 5 কেজি একটা ভর, 5 কেজি ভরের একটা বস্তুটি কি করছি 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারছে। এখন কোন উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে? এই উচ্চতার মধ্যে ধরে নিলাম এইচ উচ্চতায়, কোনো একটা উচ্চতায় গিয়ে ইপি ইজ ইকুয়াল টু ইকে হবে। এটা আমাদের বের করতে হবে যে কোন উচ্চতায় এই কাজটা দুইটার মান সমান হবে। ঠিক আছে, তো দেখো তো একটা বিষয়, আমরা প্রথমে কি পড়ছিলাম, মোট শক্তি ইজ ইকুয়াল টু কত? গতিশক্তি যোগ বিভব শক্তি, তাই তো? বলটাকে যখন আমি, দেখো একটা বিষয় বুঝো, শক্তির সংরক্ষণশীল সূত্র অনুসারে প্রতি জায়গায় একটা বস্তুকে এই অঙ্কটা আমি তোমাদেরকে পরের ক্লাসে করাই দিব, যে একটা বস্তুকে যদি আমি উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে প্রত্যেকটা বিন্দুতে ধরো এ বি সি ডি ই, প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সর্বদা সমান হবে, অর্থাৎ মোট শক্তির মান সর্বদা সমান হবে। মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি এর মান সর্বদা কি হবে? সমান হবে। ঠিক আছে, প্রত্যেকটা, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীল সূত্র। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখো একটা বস্তুরে কি করছি, মূলত এটা একটা বস্তুটারে কি করছি, উপরের দিকে ছুঁড়ে মারছি কি বেগে? ভি বেগে। যখন একদম ছুঁড়ে মারছি তখন বেগ কত ছিল? বেগটা ছিল হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাই তো? দেখুন বস্তুটারে যখন আমি এখান থেকে ছুঁড়ে মারছি তখন এর উচ্চতা কত? উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা জানি এমজিএইচ মানে কি? ইপি। তাহলে একদম প্রাথমিক অবস্থায় বস্তুর ইপি কত? ইপি এর মান কত? 0। আর এটা সবসময় মনে রাখবা যে একদম প্রাথমিক অবস্থায় ইপি এর মানটা কত? 0 থাকবে একদম। কারণ কি? কারণ এইচ এর মান তখন কত? 0। যখন উপরে উঠে যাবে সেক্ষেত্রে দেখো এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেই। যখন বস্তুটা একদম ইনিশিয়াল পর্যায়ে আছে সেক্ষেত্রে বস্তুর মোট শক্তি কত? ইপি ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, তাই তো? সেক্ষেত্রে শুধুমাত্র ইকেটা কাজ করবে, ইপি এর মান 0 প্রাথমিক অবস্থায়, ইকে ইজ ইকুয়াল টু টোটাল ই। ঠিক আছে, প্রাথমিক অবস্থায়। এবং একদম ফাইনাল অবস্থায়, একদম যখন উপরে উঠছে, দেখো তো একটা বল যখন উপরে উঠে কখন বলটা থামে? যখন এর ব্যাগটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। যখন ব্যাগটা 0 হবে তখনই কি করে, আমি এটার যদি উপরে মারি কি করবে? সে উপরে উঠবে। যখন এর ব্যাগ 0 হবে তখনই সে কি করবে? নিচে নেমে আসবে, তাই না? তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ব্যাগ কত হবে? 0 হবে, তাই তো? তাহলে সর্বোচ্চ অবস্থা এটা হচ্ছে তোমার একদম প্রাথমিক ইনিশিয়াল অবস্থায়, আর এটা হচ্ছে ফাইনাল অবস্থায়। ফাইনাল অবস্থায়ও কি ইপি প্লাস ইকে ইজ ইকুয়াল টু কত? টোটাল ই, তাই তো? কিন্তু ফাইনাল অবস্থায় ইকে এর মান 0। কেন 0? কারণ ফাইনাল অবস্থায় হাফ এম ভি স্কোয়ার না, ইপি এর মান কত? ইকে এর মান কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মান যদি 0 হয় তাহলে ইকে এর কোনো মান থাকতেছে না। সেক্ষেত্রে কি ফাইনাল অবস্থায় ইপি ইজ ইকুয়াল টু টোটাল ই। কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা দেখো। আমি কি বলছি, যে বস্তুটা যখন একদম নিচে থাকবে সেক্ষেত্রে এইচ এর মান 0, অর্থাৎ যখন নিচে ইনিশিয়াল অবস্থায় আছে তখন বস্তুর মোট শক্তি হচ্ছে তার গতিশক্তি। বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন বস্তুর মোট শক্তি তার বিভব শক্তি। বুঝতে পারছো? তাহলে বস্তুটা যখন আমি 50 মিটার পার সেকেন্ড বেগে ছাড়লাম সেক্ষেত্রে বস্তুর বিভব শক্তি কত? 0। ইপি ইজ ইকুয়াল টু 0, তাই তো? সেক্ষেত্রে ইকেটাই হবে কি? ইকে ইজ ইকুয়াল টু টোটাল ই। বুঝতে পারছো? টোটাল এনার্জি। তাহলে ইকে এর মানটা নির্ণয় করি, হাফ এম বি স্কোয়ার। এম এর মান কত? 5 ইন্টু ভি এর মান কত? 50 স্কোয়ার। এটা যত আসতেছে হচ্ছে কত দেখি? 6250। তাহলে এই বস্তুটার টোটাল এনার্জিটাই হবে হচ্ছে তার, এখানে টোটাল এনার্জিটা হবে হচ্ছে 6250 জুল প্রাথমিক অবস্থায়। দেখো বুঝতেছো কিনা? বস্তুটা প্রাথমিক অবস্থায় যেই কাইনেটিক এনার্জি সেটাই হচ্ছে কি বস্তুটার
টোটাল এনার্জি, তাহলে বস্তুর টোটাল এনার্জি কত? 6250 জুল। ঠিক আছে, এখন পাইলাম টোটাল এনার্জি হচ্ছে 6250 জুল। তাহলে ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকেই তো না, তাহলে ই ইজ ইকুয়াল টু 6250 জুল, 6250 জুল। এখন দেখো আমরা কি বলছি, কোনো একটা উচ্চতায়, ধরো এইচ উচ্চতায় কি ইপি ইজ ইকুয়াল টু ইকে, এটাই তো মূল প্রশ্ন, তাই না? কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে? ধরি এইচ উচ্চতায় ইপি ইজ ইকুয়াল টু ইকে, তাহলে এখানে আমার লাগবে কি বিভব শক্তিটা। আমি যদি বিভব শক্তি নিয়ে কল্পনা করি সেক্ষেত্রে আমি কি এইচ এর মান পাবো না, কারণ ইপি এর সাথে কি আছে, এইচ আছে। তো ধরে নিলাম এই এইচ উচ্চতায় ইপি ইজ ইকুয়াল টু ইকে, অর্থাৎ ইপি প্লাস ইপি ইজ ইকুয়াল টু কত? 6250, অর্থাৎ 2 ইপি ইজ ইকুয়াল টু 6250, বা ইপি ইজ ইকুয়াল টু 6250/2, বা ইপি ইজ ইকুয়াল টু mgh ইজ ইকুয়াল টু 6250/2, বা h ইজ ইকুয়াল টু 2 ইন্টু m এর মান কত? 5 ইন্টু 9.8 ইন্টু 6250। দেখো তো ভাইয়ারা বুঝছো কি না বিষয়টা? আমার কাছে তো মোটেও জটিল মনে হচ্ছে না, বাট কারো কারো ক্ষেত্রে অবশ্যই জটিল মনে হতেই পারে, যেহেতু তোমরা প্রথম দিন ক্লাস করতেছ গতিশক্তি বিভব শক্তি নিয়ে। তোমাদের কাছে জটিল মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, কিছু জিনিস নিচে চলে গেছে। আচ্ছা, এই জিনিসটা আরেকবার একটু বলি, দেখো আরেকবার একটু বোঝার চেষ্টা করো। বলা হয়েছে হচ্ছে যে একটা বস্তুকে 5 কেজি ভরের একটা বস্তুকে কি করছি, 50 মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে ছুঁড়ে মারছি উপরের দিকে। বলা হচ্ছে যে কোন উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। ধরে নিলাম যে এই উচ্চতায়, এখান থেকে এইচ উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির মান সমান হবে। দেখো আমরা জানি মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, তাই তো? এখন এইচ উচ্চতায় তো ইপি আর ইকে সমান, তাহলে আমি লিখলাম যে ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে। এইচ উচ্চতায় এটা হচ্ছে কি এইচ উচ্চতায় হচ্ছে ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইপি, মানে ইকের জায়গায় আমি কি বসাইলাম, ইপি বসাইলাম। তাহলে এইচ উচ্চতায় কি হবে, 2 ইপি, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু ই/2 হবে। কেন আমরা ইপি নিলাম? কারণ ইপি এর মধ্যে কি আছে, এইচ আছে, তাই তো? তাহলে mgh ইজ ইকুয়াল টু ই/2, বা h ইজ ইকুয়াল টু 2mg, উপরে হচ্ছে এই যে দেখো আমার h এর মান নির্ণয় করতে হলে আমি এই সূত্রটা পাইলাম। এখান থেকে আমি টোটাল ইকুয়েশন সব কিছু কমপ্লিট করে এইটুক পাইছে যে ই মানে হচ্ছে টোটাল এনার্জি, এম মানে হচ্ছে ভর, এবং জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে দেখো এম এর মানও জানি, জি এর মানও জানি, ই এর মানটা যদি মানে টোটাল এনার্জি যদি কোনো ক্রমে বের করতে পারি তাহলে এইচ এর মান নির্ণয় করাটা কি কোনো বিষয়? অবশ্যই না। তাহলে এখন দেখো আমার টোটাল এনার্জি এর মান কিভাবে নির্ণয় করতে পারি। একটা ক্লু আছে, ক্লুটা হচ্ছে যে যখন বস্তুটাকে ছাড়া হয়েছে তখন বস্তুটার এইচ কত, 0, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় বস্তুটা ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে যদি হয়, ইনিশিয়াল অবস্থায় বস্তুর ইপি 0, বস্তুর ইপি মানে কি বিভব শক্তিটা 0, ইনিশিয়াল অবস্থায় কি বস্তুর মোট শক্তি হয়ে যাবে কি গতিশক্তি। আর ইনিশিয়াল অবস্থায় বস্তুর গতিশক্তি বের করার কি সম্ভব না? অবশ্যই হাফ mv² দিয়া। তাহলে এই ক্ষেত্রে হাফ mv²টাই হয়ে যাবে কি মোট ই। এক্ষেত্রে আমি হাফ mv² এর মান নির্ণয় করে ফেললাম। জুল, ঠিক আছে? দেখো ই এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে এখানে জাস্ট এইচ এর এখানে আমি কি বসাই দেব, মানটা বসাই দেব। মান বসাইলে যা পাবো সেটাই হচ্ছে আমার এইচ এর মান। এইচ এর মানটা এখানে কত আসছে তোমরা হিসাব করে দেখবা যে 63.78 মিটার। এই উচ্চতায় গেলে আমার গতিশক্তি এবং বিভব শক্তির মান সমান হবে। কত কি ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝছো। এই টাইপের ম্যাথগুলোই তোমার দেখবা বেশি বেশি আসবে, একদম এক লাইনের ম্যাথ আসবে না, একটু
একটু ঘুরায় পেঁচায় দিবে। আর এটা আহামরি কিছু ঘুরায় নাই, জাস্ট কি করছে, তোমার কনসেপ্টটা জানতে চাচ্ছে যে তুমি আসলে বুঝো কিনা, যে কখন আমি টোটাল এনার্জি নির্ণয় করতে পারবো, কখন টোটাল এনার্জিটাই কি বলা যায় কাইনেটিক এনার্জির সমান হবে, কিংবা কখন টোটাল এনার্জিটা আমার পটেনশিয়াল এনার্জির সমান হবে। এই বিষয়গুলো তোমার যদি জানা থাকে, সিম্পল লজিকগুলো, সেক্ষেত্রে কি হবে, এই ম্যাথগুলো কমপ্লিট করা আহামরি কোনো বিষয় হবে না। তো আমি আশা করব তুমি এইটুকু বুঝতে পেরেছ। এখন আসো আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা অন্যগুলো থেকে আলাদা, গতিশক্তি বিভব শক্তি নিয়ে। আজকে আমি আশা করতেছি যে গতিশক্তি বিভব শক্তিটাই তোমাদেরকে শেষ করে দেব, পরের দিন এইগুলো করাবো। এই যে শক্তির উৎস, শক্তির নিত্যতা, ভর শক্তির সম্পর্ক, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কোনো কিছু লেস ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো মূলত তোমার অনেকটা থিওরিটিক্যাল। তো মানে যেগুলো একটু কনসেপচুয়াল, যেগুলো মূলত তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো একটু ভালো করে পড়ি, এগুলো আমি পরের দিনও তোমার ভালো করে পড়াই দিতে পারবো। কিন্তু গতিশক্তি বিভব শক্তি নিয়ে তোমার একটু ভালো ধারণা থাকা জরুরি। এরপরে এই যে ক্ষমতা, কর্মদক্ষতা, এগুলো নিয়েও তোমার ভালো একটা ধারণা থাকতে হবে। আর বাকিগুলো এগুলো তুমি নিজেও যদি পড়ো বুঝবা, বুঝতে পারছো? তো আসো আরেকটা ম্যাথ করি গতিশক্তি বিভব শক্তির। ধরো লেখা আছে যে 10 কেজি ভরের বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং ধ্রুবক K is equal to জুল পার মিটার স্কয়ার যদি হয়, কতটুকু স্প্রিংটি সংকুচিত হবে। দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। স্প্রিং মানে কি বুঝো তো? এই যে এরকম স্প্রিং যেটা থাকে আর কি, তোমরা তো সবারই অবশ্যই দেখার কথা। দেখো স্প্রিং নিয়ে আমরা এখনো পর্যন্ত কিছু পড়ি নাই। এখানে একটা জাস্ট ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথের খাতিরে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা ধরো একটা স্প্রিং এর কাজ কি? স্প্রিংটারে যখন আমরা, আশেপাশে কোনো স্প্রিং নাই থাকলে দেখাইতাম, স্প্রিংটাকে যখন আমরা একটু বল প্রয়োগ করব, সেক্ষেত্রে কী হয়ে যাবে, জিনিসটা সংকুচিত হয়ে যাবে। আবার যখন বলটা ছেড়ে দিব, তখন কি হয়ে যাবে, এটা আবার প্রসারিত আগের মতো অবস্থায় চলে আসবে। ঠিক আছে, দেখো স্প্রিংটাকে যখন আমি বল প্রয়োগ করছি, তখন সে কী হয়েছে, বলের সাথে সাথে সে কী হয়ে গেল, সংকুচিত হয়ে গেছে, তাই তো? বলের সাথে সাথে সংকুচিত হয়েছে, কতটুকু সংকুচিত হয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স। আবার বোঝার চেষ্টা করো যে স্প্রিংটাকে যখন আমরা সংকুচন করব, সে কি হবে, কিছু পরিমাণ সংকুচিত হবে। ধরো এটা এতটুকু অবস্থায় আছে, এটা হচ্ছে তার নর্মাল অবস্থা। যখন বল প্রয়োগ করব তখন সে একদম সংকুচিত হয়ে ধরো এরকম অবস্থায় আসবে। তো কতটুকু ডিসপ্লেসমেন্ট ঘটছে, সংকুচন ঘটছে, যতটুকু ঘটছে সেটাকে আমরা এক্স বললাম। তাহলে বল প্রয়োগের সাথে এক্সটা কি সমানুপাতিক, বুঝতে পারছো? এক্সটা সমানুপাতিক, এবং এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা কি করব, কে বসাবো। এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। অর্থাৎ
আমরা এফ এর মান কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম, এটা নিউটনের সূত্র অনুসারে। আর স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কে হাফ কে এক্স, হাফ কে এক্স, এটা একটা সূত্র, কে এক্স স্কোয়ার, সরি এখানে একটু ভুল করছি, হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র। জাস্ট তুমি মনে রাখো যে স্প্রিং থাকলে স্প্রিং যদি থাকে সেক্ষেত্রে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল আমরা নির্ণয় করবো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে এর মান হচ্ছে, কে হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবকের একটা মান দেওয়া থাকবে। আর এক্স এর মান কি, এক্স মানে হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, কতটুকু সে সংকুচিত হয়েছে, বুঝতে পারছো? এই প্রশ্নের মধ্যে দেখো তোমাদের কি চাইছে, 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের উপর পড়ছে, পড়ার ফলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। তাহলে দেখো তো বিষয়টা খুবই একটা মানে মজাদার বিষয়, যে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা 10 কেজি ভরের একটা বস্তু যদি পড়ে, তাহলে এর উপরে যতটুকু বল প্রয়োগ করবে সেই বলটাই তো এইটা, তাই না? অর্থাৎ এই বস্তুটার মোট বল এখানে একটু ভুল করে ফেলছি, এফ ইজ ইকুয়াল টু, এখানে একটু কারেকশন করে না, এফ ইজ ইকুয়াল টু কে এক্স আর ই টোটাল শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বুঝতে পারছো? এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স আর টোটাল শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, বুঝতে পারছো? মানে কে এর মানটা হবে, ই এর মানটা হবে হচ্ছে, তো আমি এফ বলতেছিলাম তখন যাবত একটু ভুল হয়ে গেছে, এখানে এফ এর মান হবে কে এক্স, মানে প্রথমে যেটা বলছিলাম এটাই ঠিক ছিল, যে বস্তুটার উপর যতটুকু বল প্রয়োগ করব সেই বলটা কি হবে, তার ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক হবে, এবং সমানুপাতিক উঠানোর জন্য আমরা কে আনবো। আর ই এর ক্ষেত্রে হবে হচ্ছে ই ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি। তো দেখো বস্তুটার উপরে যে আমরা বলটা প্রয়োগ করছি, এই ক্ষেত্রে এই বস্তুটার মোট গতিশক্তি কি হবে, এই টোটাল ডিসপ্লেসমেন্ট কি বলা যায়, স্প্রিংয়ের মোট গতিশক্তির সমান হবে না? অবশ্যই হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে মূল কনসেপ্ট, যে বস্তুটারে যখন আমি ফেলছি, বস্তুটা এটার উপরে প্রেশার দিছে, এই কারণে তো সংকুচিত হয়েছে, তাহলে এই বস্তুর উপর যতটুকু গতিশক্তি সেটাই হচ্ছে এই বস্তুর উপর গতিশক্তির সমান। আর এই বস্তুর উপর গতিশক্তিটা আমরা নির্ণয় করে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার দ্বারা, আর এই স্প্রিংয়ের গতিশক্তি নির্ণয় করতেছি হাফ কে এক্স স্কোয়ার দ্বারা। তাহলে হাফ কে স্কোয়ার আর হাফ এম ভি স্কোয়ার দুটা কি সমান, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। কথা কি বুঝতে পারছো নাকি? যেহেতু একটু ঝামেলা হয়েছে তো আরেকবার একটু বলি, যে একটা বস্তু কি করছে, বস্তুটা এত বেগে এই স্প্রিংয়ের উপর পড়ছে, বস্তুটা যেহেতু স্প্রিংয়ের উপর পড়ছে তাহলে কি হবে, স্প্রিংটা কি হয়ে যাবে, সংকুচিত হবে। এখন প্রশ্নটা হচ্ছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে, এটা ছিল আমার মূল প্রশ্ন। তাহলে কতটুকু সংকুচিত হয়েছে এটা নির্ণয়ের জন্য আমার দেখতে হবে যে এই বস্তুর গতিশক্তিটা যতটুকু, সেই গতিশক্তিটাই মূলত এই বস্তুর গতিশক্তি। বস্তুটার উপর যতটুকু গতিশক্তি প্রয়োগ করা হয়েছে সেই গতিশক্তিটাই কী হয়ে যাবে, এই স্প্রিংয়ের উপর গতিশক্তির সমান হবে। তাহলে বস্তুর উপর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর স্প্রিংয়ের গতিশক্তি হবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে তার সংকোচন, এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে হাফ হাফ যদি কাটা দেই, এক্সের মানটা নির্ণয় করবো কীভাবে, এম এর মান দেওয়া আছে 10 ইন্টু ভি এর মান হচ্ছে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এর মান হচ্ছে ইন্টু এক্স স্কোয়ার। এখান থেকে আমি এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। এক্স এর মানটা আসতেছে হচ্ছে 0.1 মিটার। এটাই হচ্ছে আমার কি টোটাল কতটুকু সংকুচিত হয়েছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটা আর বেশি না নেই, গতিশক্তি বিভব শক্তি দিয়ে মোটামুটি ক্লাসটা অনেকটাই মানে শেষ হয়ে গেল, সমস্যা নাই। পরের ক্লাসে আমরা চেষ্টা করব যে ক্ষমতা কর্মদক্ষতা কি এটা বোঝার,
এবং শক্তির উৎস, শক্তির নিত্যতা, রূপান্তর, এগুলো নিয়েও একটু কথা বলার চেষ্টা করব। তো তোমাদের কাজ হবে হচ্ছে এখন যতটুকু পড়ানো হয়েছে এই পড়াটা একটু ভালো করে দেখবা। তোমরা তোমাদের বইয়ের ম্যাথগুলোই তো করানো হয়েছে, এগুলো একটু দেখবা। আগামী ক্লাসে তোমার চ্যাপ্টার শেষ করার পরে বিভিন্ন সহায়িকা বই থেকে আমরা চেষ্টা করব হচ্ছে যে এমসিকিউ, সিকিউ কিংবা শর্ট কোশ্চেন এইগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আমরা একত্রিত হব। আল্লাহ হাফেজ।